বিষয় রাশিয়া জাততন্ত্র থেকে সমাজতন্ত্র পঞ্চম অধ্যায় অন্তর্ভুক্ত। এ বিষয়ে তোমাদের পাঠদান করব। প্রিয় ছাত্ররা, তোমরা দীর্ঘদিনই গৃহ মধ্যে আটকে রয়েছ। কোভিড-19 জনিত কারণে তোমাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে তাই অনলাইন শিক্ষা ব্যবস্থার উপর নির্ভর করতে হচ্ছে। কেননা এখন বিদ্যালয়ে পঠন সাময়িকভাবে বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে অনলাইন শিক্ষা ব্যবস্থার উপর তোমাদের নির্ভর করতে হচ্ছে। সেই হিসেবে আমি আজকে পাঠ্য বিষয় যেটা বললাম সে বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় ছাত্ররা, তোমরা সকলেই জানো পূর্ববর্তীকালে তোমরা দুটি বিদ্রোহ, ফরাসি বিপ্লব এবং শিল্প বিপ্লব, বিশ্বের এই দুটি যুগান্তকারী বিপ্লবের সঙ্গে আরেকটি বিপ্লব বিশ্ব সভ্যতা ইতিহাসকে ব্যাপকভাবে আলোড়িত করেছে। সেই বিপ্লবটি হল রুশ বিপ্লব। 1917 সালের রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লব। এই বিপ্লব সম্পর্কে আজকে আলোচনা করব। তার আগেই বলি যে রাশিয়া পূর্ব ইউরোপের একটি বৃহত্তম রাষ্ট্র। 19 শতাব্দীর সূচনা লগ্ন পর্যন্ত রাশিয়াতে ভূমিদাস এবং সামন্ত নির্ভর সামাজিক অর্থনৈতিক অবস্থা, স্বৈরাচারী রাজতন্ত্র, মধ্যযুগীয় ব্যবস্থায় আবদ্ধ, অচলাবস্থায় আবদ্ধ ছিল রাশিয়া। 1547 খ্রিস্টাব্দে রাজা চতুর্থ আইভান সর্বপ্রথম জার উপাধি ধারণ করেন। তবে রোমানভ বংশের প্রতিষ্ঠাতা মিখাইল রোমানভ, যার রাজত্ব শুরু হয়েছিল 1613 থেকে, যার সার্বভৌম শক্তির প্রতীক রূপে প্রতিষ্ঠিত হয়। এই সময় থেকে দীর্ঘ 300 বছর রাশিয়ায় জাততন্ত্রের অস্তিত্ব টিকে ছিল। দ্বিতীয় নিকোলাসের শাসনকালে এই জাততন্ত্র ও রোমানভ বংশের অবসান ঘটল এবং মৃতপ্রায় দুর্বল রাশিয়া লেনিনের নেতৃত্বে 1917 সালে বলশেভিক বিপ্লব বা রুশ বিপ্লবের মাধ্যমে সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করল। এখন এই সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে রাশিয়ার উত্তরণের ক্ষেত্রে কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়েছে। এই ধাপগুলি হল: এক, ডেসেম্বরিস্ট আন্দোলন। এই ডেসেম্বরিস্ট আন্দোলনটা শুরু হয়েছিল 1825 সালে 26শে ডিসেম্বর তারিখে, যার প্রথম আলেকজান্ডারের রাজত্বকালে তার অত্যাচারের বিরুদ্ধে এই ডেসেম্বরিস্ট আন্দোলন শুরু হয়েছিল। সাংবিধানিক দাবিটা আদায় করার উদ্দেশ্য নিয়ে জনগণ এই আন্দোলনে সামিল হয়েছিল। দ্বিতীয়ত ছিল নিহিলিস্ট বা নৈরাজ্যবাদী আন্দোলন। এই আন্দোলন দেখা দিয়েছিল যার দ্বিতীয় আলেকজান্ডারের স্বৈরাচারের বিরুদ্ধে। এই নিহিলিস্ট আন্দোলনকারীরা সম্পত্তির যৌথ মালিকানা, সাম্যবাদ প্রতিষ্ঠা করা প্রভৃতির উদ্দেশ্য নিয়ে নিহিলিস্ট আন্দোলন পরিচালিত হয়েছে। তৃতীয়ত নারদিক আন্দোলন। রুশ শব্দ নারদ কথার অর্থ জনগণ
নারদ কথার অর্থ জনগণ, যার দ্বিতীয় আলেকজান্ডারের স্বৈর শাসনের বিরুদ্ধে হার্জেন, বাকুনি প্রমুখ দার্শনিকদের মতাদর্শ দ্বারা প্রভাবিত হয়ে রুশ বুদ্ধিজীবীরা রাশিয়ার কৃষকদের সংঘবদ্ধ করলেন, তাদের বিপ্লবমুখী করে তুললেন। এই বুদ্ধিজীবীদের এই আন্দোলনটাই ছিল নারদনিক আন্দোলন। পরবর্তীকালে এই নারদনিক আন্দোলন আরো চরম আকৃতি লাভ করল। নারদনিক আন্দোলন পরে পরিগণিত হল নারদনিয়া ভালিয়া নামে। নারদনিয়া ভালিয়া নামে। নারদনিয়া ভালিয়া নামে আন্দোলন পরিচালিত হলো। এই নারদনিয়া ভালিয়া কথার অর্থ হচ্ছে জনগণের ইচ্ছা। জনগণের ইচ্ছা অর্থাৎ জনগণ তাদের রাজনৈতিক অধিকার আদায় করার জন্য এই আন্দোলন পরিচালিত করেছিল এবং এই আন্দোলনটা একটা চরম আকৃতি গুপ্ত সন্ত্রাসবাদী আন্দোলনের কার্যকলাপ পরিচালনা করেছিল। বলা বাহুল্য যে এই আন্দোলনের নেতৃবর্গের দ্বারা, এই আন্দোলনকারীদের দ্বারা যার দ্বিতীয় আলেকজান্ডার নিহত হয়েছিলেন। এই আন্দোলনগুলো একের পর এক ঘটে চলেছিল রাশিয়াতে। এরপর আসলো 1905 খ্রিস্টাব্দের বিপ্লব। 1905 খ্রিস্টাব্দের বিপ্লব। এই বিপ্লব রাশিয়ার স্বৈরাচারী জাততন্ত্রের বিরুদ্ধে রাশিয়ার কৃষক শ্রেণীর অসন্তোষ, শ্রমিক শ্রেণীর অসন্তোষ, স্বৈরাচারী রাজতন্ত্রের অত্যাচার, রুশ জাপান যুদ্ধে রাশিয়ার মতন দৈত্যাকার রাষ্ট্রের, জাপানের মতন ক্ষুদ্র রাষ্ট্রের কাছে পরাজিত হয়, রাশিয়ার আন্তর্জাতিক মর্যাদা হানি ঘটা প্রভৃতি কারণে রাশিয়ার অভ্যন্তরে একটা বিপ্লবের পরিস্থিতি তৈরি হয়েছিল। যে বিপ্লবটা 1905 খ্রিস্টাব্দের বিপ্লব। এই বিপ্লব এই ঘটনা 1905 খ্রিস্টাব্দের বিপ্লবের একটা ঘটনা তোমাদের উল্লেখ করি যে 1905 খ্রিস্টাব্দে বিপ্লবের সূচনা ঘটল এক কলঙ্কিত রক্তাক্ত ঘটনার মাধ্যমে। 1905 খ্রিস্টাব্দের 9 জানুয়ারি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ফাদার গ্যাপো নামক এক ধর্মযাজকের নেতৃত্বে প্রায় 6000 শ্রমিক রাজনৈতিক বন্দীদের মুক্তিদান, সাংবিধানিক অধিকার অর্জন করা, আর্থ সামাজিক ব্যবস্থার দাবি দাওয়াকে কেন্দ্র করে শ্রমিকদের কাজের সময়সীমাকে নির্দিষ্ট করার উদ্দেশ্য নিয়ে শান্তিপূর্ণ শোভাযাত্রা করার জন্য জারের শীতকালীন প্রাসাদ এর দিকে অগ্রসর হলেন। জারের সেনাবাহিনী ওই মিছিলের উপরে নির্বিচারে গুলিবর্ষণ করলেন। প্রায় 1000 এর বেশি শ্রমিক নিহত হলো, 2000 এর বেশি শ্রমিক আহত হলো। এই ঘটনা রাশিয়ার ইতিহাসে রক্তাক্ত রবিবার বা ব্লাডি সানডে নামে পরিচিত। রক্তাক্ত রবিবার বা ব্লাডি সানডে নামে পরিচিত। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়, দেখো এবং শোনো। ব্লাডি সানডে সুতরাং অনেক ঐতিহাসিক
1917 সালের বিপ্লবের পথপ্রদর্শক বলে, এই 1917 সালের রুশ বিপ্লবের পথপ্রদর্শক বলে অভিহিত করলেন। যেমন অন্যতম সমাজতান্ত্রিক নেতা, রুশ বিপ্লবের অন্যতম কাণ্ডারি ট্রটস্কি 1917 সালের বিপ্লবকে 1905 খ্রিস্টাব্দের বিপ্লবের মহড়া ট্রটস্কি একে 1917 সালের বিপ্লবকে 1905 খ্রিস্টাব্দের বিপ্লবের মহড়া, 1917 সালের বিপ্লবের মহড়া বলে অভিহিত করলেন। 1905 খ্রিস্টাব্দের বিপ্লবকে মহড়া বা ড্রেস রিহার্সাল বলে অভিহিত করলেন। ড্রেস রিহার্সাল বলে অভিহিত করলেন। সুতরাং 1917 খ্রিস্টাব্দের বিপ্লবের বীজ 1905 খ্রিস্টাব্দের বিপ্লবের মধ্যেই নিহিত ছিল। 1905 খ্রিস্টাব্দের বিপ্লব তাহলে হঠাৎ বা আকস্মিক কোনো কারণে সংগঠিত হলো না। দীর্ঘদিনের 300 বছরের যাদের অত্যাচারী শাসনে জনগণের মধ্যে ক্ষোভ, অসন্তোষ পুঞ্জীবিত আকারে দেখা দিয়েছিল, যার পরিণতি হিসেবে 1917 সালের বিপ্লব দেখা দিল। এই বিপ্লবের কারণ হিসেবে ঐতিহাসিক লিপসন বলেছেন যে রুশ ইতিহাসের মধ্যে 1917 সালের বিপ্লবের কারণ নিহিত ছিল। দ্য রুটস অফ দ্য রাশিয়ান রেভলিউশন lie deep embedded in the history of Russia. সুতরাং 1917 সালের বিপ্লব সংগঠিত হওয়ার মূলে প্রাক বিপ্লব যুগে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বঞ্চনা, শোষণ, অত্যাচার যার মূলে দায়ী ছিল। রাজনৈতিক অবস্থা, প্রাক বিপ্লব যুগে রাজনৈতিক অবস্থা জারতন্ত্রের আমলে রাজারা নিজেদের মনে করতেন, আমি তোমাদের আগেই এই রাজনৈতিক অবস্থা রুশ বিপ্লবে সেই সম্পর্কে রাজনৈতিক অবস্থার পয়েন্টগুলো লিখে দিচ্ছি, সংক্ষিপ্ত তোমরা দেখো এবং তাহলে তোমরা উপলব্ধি করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে আমার পড়াটা শুনলে তোমরা বিষয়টা সম্পর্কে আরো বেশি ভালোভাবে বুঝতে পারবে। আমি প্রথমেই রাজনৈতিক অবস্থা রুশ বিপ্লব পূর্বে রাশিয়া সেই সম্পর্কে তোমাদের লিখে দিচ্ছি। রাজনৈতিক অবস্থা সম্পর্কে রাশিয়া কিরকম ছিল প্রাক বিপ্লব যুগে। এই রাজনৈতিক অবস্থা কিরকম ছিল সে সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। তাহলে আমরা বুঝতে পারবো কিভাবে অত্যাচারী জার সরকারের শোষণ, অত্যাচার রুশ জনসাধারণের উপর পড়েছিল সেই সম্পর্কে আমরা জানতে পারবো, বুঝতে পারবো। যেমন স্বৈরাচারী জারতন্ত্র, স্বৈরাচারী জারতন্ত্র, আমি এই পয়েন্টটা কি সেই সম্পর্কে একটু আলোচনা করি।
যে রাশিয়ার যারা মনে করতেন যে তারা ঈশ্বর প্রেরিত দূত, ঈশ্বর ছাড়া তাদের কার্যাবলীর জন্য জনগণের কাছে জবাবদিহি করতে পারত না, এই ডিভাইন থিওরিতে তারা বিশ্বাসী ছিলেন। ডিভাইন থিওরিতে তারা বিশ্বাসী ছিলেন এবং তারা নিরঙ্কুশ স্বৈরতন্ত্রে বিশ্বাসী ছিলেন রোমা মানব বংশের যারা, এবং তাদের অনুগ্রহপুষ্ট অভিজাতরা ছিলেন শাসন ব্যবস্থার সর্বের সর্বা। জনগণকে শাসন ক্ষমতায় অংশগ্রহণের অধিকার তারা প্রদান করেননি। জনগণের সঙ্গে তাদের কোনো প্রত্যক্ষ যোগাযোগ গড়ে ওঠেনি, জনগণের সঙ্গে তাদের কোনো নারীর সংযোগ গড়ে ওঠেনি। দেশের শাসন ব্যবস্থা পরিচালনায় জনগণকে অংশগ্রহণের অধিকার তারা প্রদান করেননি। যাদের এই স্বৈরাচারী দৃষ্টিভঙ্গি জনগণের মধ্যে ক্ষোভ, অসন্তোষ ব্যাপক আকারে পুঞ্জীভূত হয়ে উঠেছিল। দ্বিতীয়ত বলা যায় যে জারের অপদার্থতা। আমরা নিশ্চয় সকলেই জানি যে যার দ্বিতীয় নিকোলাসের রাজত্বকালে রুশ বিপ্লব সংঘটিত হয়েছিল। যার দ্বিতীয় নিকোলাস ছিলেন দুর্বল চিত্তের মানুষ, রাষ্ট্র প্রশাসন পরিচালনায় অযোগ্য, রাষ্ট্র প্রশাসন পরিচালনায় অযোগ্য। তিনি মূলত রানী জারিনা আলেকজান্ড্রা, রুশ রানীকে জারিনা বলা হয় এবং সম্রাটকে বলা হয় জার, জারিনা আলেকজান্ড্রা এবং জর্জিয়া থেকে আগত একজন ভণ্ড সন্ন্যাসী, তার নাম হচ্ছে গ্রেগরি রাসপুটিন। তার অশুভ প্রভাব দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তাদের প্রভাবে শাসন কার্য পরিচালনা, মন্ত্রী, আমলা, সেনাপতি নিয়োগ, এমনকি যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে যার কোনো ভূমিকায় গ্রহণ করেননি। যা কিছু দায় দায়িত্ব এই রানী জারিনা আলেকজান্ড্রা এবং রাসপুটিনের দ্বারাই প্রভাবিত হয়ে পড়েছিলেন। সুতরাং যার দ্বিতীয় নিকোলাসের অবদার্থতা ফলে স্বৈরাচারের মাত্রা আরো বেড়ে গিয়েছিল, জারতন্ত্রের স্বৈরাচারের মাত্রা আরো বেড়ে গিয়েছিল। এবার আমরা জানি নিশ্চয় সকলে যে রাশিয়ান পার্লামেন্টকে বলা হয় ডুমা। তোমরা নিশ্চয় জেনে রাখো, রাশিয়ান পার্লামেন্টকে, রুশ পার্লামেন্টকে বলা হয় ডুমা। ডুমা আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে যেরকম সংসদ, রাশিয়ান পার্লামেন্ট চলেছে ডুমা, ইংল্যান্ডের পার্লামেন্ট বা জাপানের ডায়েট বলা হয় ডুমা। অর্থাৎ ডুমা হচ্ছে জনপ্রতিনিধিমূলক প্রতিষ্ঠান। অভিজাতদের নিয়ে গড়ে ওঠা রুশ পার্লামেন্টে জনগণের কোনো অধিকার ছিল না। যে ডুমায় জনগণের থাকার কথা ছিল, জনগণের কোনো অধিকার ছিল না, এমন সেখানে নির্বাচনের কোনো ব্যবস্থা ছিল না। অভিজাতরাই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। ঐতিহাসিক রথস্টাইন বলেছেন যে ডুমাগুলিতে কার্যত জার ও অভিজাতদের কর্তৃত্বই প্রতিষ্ঠিত হয়েছিল। তবে ডুমাগুলি জারের স্বৈরতন্ত্র নিয়ন্ত্রণ করে জনসাধারণের মনে সাংবিধানিক শাসন ব্যবস্থা প্রবর্তনের আশাকে জাগিয়ে তুলেছিল। তাহলে জারের স্বৈরতন্ত্র নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা নিয়েছিল এই ডুমা। জারের স্বৈরতন্ত্র নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা গ্রহণ করল ডুমা। বুঝে গেল তো?
দলের উদ্ভব ঘটল, উদারপন্থী, সমাজবাদী বিভিন্ন রাজনৈতিক দলের উদ্ভব ঘটল। এর মধ্যে ছিল অন্যতম একটি রাজনৈতিক দল, দলটির নাম হচ্ছে, রাজনৈতিক দলের উদ্ভব তোমরা নিশ্চয়ই দেখছো, পয়েন্টগুলো দেখছো। এই রাজনৈতিক দলের মধ্যে অন্যতম একটি রাজনৈতিক দল ছিল হচ্ছে সোশ্যাল ডেমোক্রেটিক দল। সোশ্যাল ডেমোক্রেটিক দল। সোশ্যাল ডেমোক্রেটিক দল, এই সোশ্যাল ডেমোক্রেটিক দল আবার দুটো ভাগে বিভক্ত ছিল। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, সোশ্যাল ডেমোক্রেটিক দল আবার দুটো ভাগে বিভক্ত ছিল। একটা হচ্ছে মেনসেভিক, রুশ ভাষা মেনসেভিক কথার অর্থ মেনসেভিক, মেনসেভিক অর্থাৎ সংখ্যালঘিষ্ঠ, সংখ্যালঘিষ্ঠ। দ্বিতীয় যে দলটি ছিল সেটা হচ্ছে বলশেভিক, সংখ্যাগরিষ্ঠ। বলশেভিক কথার অর্থ হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। সংখ্যাগরিষ্ঠ এই দুটি রাজনৈতিক দলের উদ্ভব ঘটেছিল। বলশেভিক দল জারতন্ত্রের বিরুদ্ধে বিক্ষুব্ধ জনগণকে সংগঠিত করার চেষ্টা করলেন। 1905 আমি আগেই বললাম যে 1905 খ্রিস্টাব্দের বিপ্লবের মধ্যে 1917 সালের বিপ্লব অনুপ্রাণিত হয়েছিল 1905 খ্রিস্টাব্দের বিপ্লবের দ্বারা। অর্থাৎ 1917 সালের বিপ্লবের জন্য বীজটা 1905 খ্রিস্টাব্দের বিপ্লবের মধ্যে নিহিত ছিল। জারতন্ত্রের প্রথম শিলাবস্থাকে জনগণের সামনে তুলে ধরেছিল। সেই জন্য লিও ট্রটস্কি বলেছেন যে 1905 খ্রিস্টাব্দের বিপ্লব ছিল 1917 সালের বিপ্লবের ড্রেস রিহার্সাল। আমরা জানি যে রাশিয়া বিভিন্ন যুদ্ধে একের পর এক পরাভূত হতে থাকে। এই যুদ্ধগুলোর প্রভাবও পড়েছিল 1904-05 খ্রিস্টাব্দে রুশ জাপান যুদ্ধে। রাশিয়ার মতো একটা দৈত্যকার রাষ্ট্র জাপানের মতো একটা ক্ষুদ্র রাষ্ট্রের কাছে পরাভূত হলো। 1914 থেকে 1918 সাল পর্যন্ত বিশ্বব্যাপী মহাসমর প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল। আমরা নিশ্চয়ই জানি যে প্রথম বিশ্বযুদ্ধে পূর্ব থেকেই দুটো পরস্পর বিরোধী রাষ্ট্র জোট করে উঠেছিল। মিত্র জোটের অন্তর্ভুক্ত ছিল রাশিয়া। রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। রাশিয়ার বিশাল সেনাবাহিনী মারা গিয়েছিল, প্রায় 60 লক্ষর মতন রুশ সেনার মৃত্যু ঘটেছিল। রাশিয়াতে ভয়ঙ্কর অর্থনৈতিক সংকট দেখা দিয়েছিল। এর জন্য রুশ জনগণ, বলশেভিকরা জারতন্ত্রকে দায়ী করলেন। এই অবস্থায় রাশিয়ার রাজনৈতিক অবস্থা, অত্যাচার, শোষণ, বঞ্চনা যে ব্যাপক আকারে দেখা দিয়েছিল, স্বৈরাচারী নীতি
সেগুলোকে তুলে ধরলেন রুশ দার্শনিকরা। দার্শনিকের একটা বিশিষ্ট ভূমিকা ছিল। দার্শনিকের একটা বিশিষ্ট ভূমিকা ছিল। আমরা নিশ্চয়ই জানি যে বিভিন্ন বিপ্লবের ক্ষেত্রে আর্থসামাজিক রাজনৈতিক কারণ ছাড়া একটা মানসিক প্রস্তুতি থাকে। সেই মানসিক প্রস্তুতির সূচনা করেন দার্শনিকরা, সাহিত্যিকরা, লেখকরা, চিন্তাশীল ব্যক্তিবর্গ। 1917 সালের বিপ্লবের ক্ষেত্রেও বিভিন্ন চিন্তাশীল ব্যক্তি, লেখক, সাহিত্যিক তারা তাদের লেখনীর মাধ্যমে জারতন্ত্রের স্বৈরাচারী অবস্থা, জনগণের অসহায় অবস্থা, দুর্দশার কথা তুলে ধরলেন, দেশবাসীর করুণ অবস্থার কথা তুলে ধরলেন। এই দার্শনিকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ম্যাক্সিম গোর্কি, লিও টলস্টয়, তুর্গেনেভ, পুশকিন, দস্তয়েভস্কি, গাদুল প্রমুখ দার্শনিকরা, সাহিত্যিকরা, লেখকরা স্বৈরাচারী জারতন্ত্রের স্বরূপ জনগণের সামনে তুলে ধরলেন। জনগণের প্রবল ঘৃণার সৃষ্টি হলো জারতন্ত্রের বিরুদ্ধে। নৈরাজ্যবাদী চিন্তানায়ক বাকুনিন কিংবা আধুনিক সমাজতন্ত্রবাদের প্রবক্তা কার্ল মার্কস এর রচনা জনসাধারণের মনে নতুন আশার আলো সঞ্চারিত করল। এই রাজনৈতিক অবস্থায় জনগণকে বিপ্লবমুখী করে তুলেছিল। তোমরা রাজনৈতিক অবস্থা তাহলে বুঝতে পারলে প্রাক বিপ্লব যুগের রাজনৈতিক অবস্থা কেমন ছিল সে সম্পর্কে আমি তোমাদের আলোচনা করলাম। এবার তোমাদের সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা করব। প্রাক বিপ্লব রাশিয়ার রাজনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করছিলাম। এখন রাশিয়াতে সামাজিক অবস্থা কিরকম ছিল সেই সম্পর্কে একটু তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, রাশিয়াতে মধ্যযুগীয় সমাজ ব্যবস্থা প্রচলিত ছিল। রাশিয়া ভূমিদাস ব্যবস্থা প্রচলিত ছিল। যদিও রুশ জার দ্বিতীয় আলেকজান্ডার 1861 খ্রিস্টাব্দে মুক্তির আইন পাশ করেছিলেন ভূমিদাসদের, তাহলেও সামন্ততান্ত্রিক অর্থনৈতিক শোষণে জর্জরিত হয়ে পড়েছিল কৃষক শ্রেণী। তারা রাষ্ট্র, গ্রামীণ জমিদার শ্রেণী, গ্রামীণ বীর শ্রেণী গির্জাকে নানা ধরনের কর দিতে বাধ্য হতো। তারা সর্বশান্ত হয়ে পড়েছিল। এরপর রাশিয়াতে আবির্ভূত হয়েছিল ধনী যোদ্ধার শ্রেণী। এই ধনী যোদ্ধার শ্রেণীকে বলা হয় কুলাক। আর মির হচ্ছে গ্রাম সমিতি। এটা হচ্ছে ধনী যোদ্ধার শ্রেণী, যোদ্ধার। আর মির হচ্ছে রাশিয়ার গ্রাম সমিতিকে বলা হয় মির। এই দুটো টার্ম তোমরা মনে রাখবে। সুতরাং রাশিয়ার কৃষকদের অবস্থা অবর্ণনীয় ছিল। জারতন্ত্র আমলে রাশিয়ার কৃষকদের অবর্ণনীয় অবস্থা ছিল। কার্যত দেখা গেল যে ভূমিদাস মুক্তির আইন জারি করা হয়েছে, কিন্তু মির শ্রেণীর দ্বারা শোষণের শিকারে পরিণত হয়েছিল। সামন্ত বহুদের পরিবর্তে মির শ্রেণী দ্বারা শোষণের শিকারে পরিণত হয়েছিল। আবার কুলাকদের অর্থনৈতিক শোষণে কৃষকরা ভূমিহীন
মজুর শ্রেণীতে পরিণত হয়েছিল জনসংখ্যা বৃদ্ধিজনিত কারণে। গ্রামে গ্রামে জারের সেনাবাহিনীর সঙ্গে কৃষকদের সংঘাত দেখা দিল। জনৈক বলশেভিক নেতা মন্তব্য করেছেন যে কৃষকরা বিদ্রোহী বর্বরতা অনুসরণ করে মধ্যযুগীয় বর্বরতাকে নিশ্চিহ্ন করার জন্য তৎপর হয়ে উঠল। উইথ রেভলিউশনারি বার্বারিজম the peasants were whipping out of barbarism of Middle Ages. যারা রাশিয়ার শ্রমিকদের অবস্থা অত্যন্ত করুণ ছিল, দুর্বিষহ ছিল। স্বল্প বেতন, অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে তাদের জীবনযাপন করতে হতো। এমনকি যাদের কোনো আমলে কোনো শ্রমিক সংগঠন গড়ে তোলার অধিকার প্রদান করেননি, যার স্বল্প বেতন, অস্বাস্থ্যকর পরিবেশ, নানা অসুবিধার মধ্য দিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে হতো। এই স্বৈরাচারী শাসন, সামন্ততান্ত্রিক শোষণে আষ্টে পৃষ্ঠে বাধা রুশ জনগণ মধ্যযুগীয় রাশিয়ার সমাজ ব্যবস্থার এই গতিহীন অবস্থা, পশ্চাৎপদ অবস্থা রাশিয়ায় বিপ্লবের সামাজিক পটভূমিকা রচনা করল। বোঝা গেল সামাজিক অবস্থাটা। এবার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে, রুশ বিপ্লবের আগে অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আমি তোমাদের বলছি। তার আগে আমি সামাজিক অবস্থার বিভিন্ন পয়েন্টগুলো তোমাদের লিখে দেব। আরেকটা বিষয় বলি সামাজিক অবস্থার, যে রাশিয়া রুশ বিপ্লবের পূর্বে রাশিয়ার সামাজিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। কুসংস্কার গুলামিতে আচ্ছন্ন ছিল রাশিয়া। রাশিয়ায় শিক্ষিতের হার ছিল অত্যন্ত নগণ্য। ঐতিহাসিক লাইনসন বলেছেন যে ইউরোপের যেসব দেশে অশিক্ষিতের হার ছিল বেশি, তাদের মধ্যে রাশিয়া ছিল সর্বাধিক। দ্য পার্সেন্টেজ অফ illiteracy among the Russia were one of the highest in Europe. সুতরাং বলশেভিক দল এই রুশবাসীর সামাজিক অনগ্রসরতাকেও তুলে ধরার চেষ্টা করবে। আর একটা বিষয় তোমাদের বলছি, সেটা হচ্ছে রুশীকরণ নীতি। যাদের রুশীকরণ নীতি, এই রাশিয়ায়, যার শাসিত রাশিয়ায় বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের অধিষ্ঠান ছিল। রাশিয়া বিভিন্ন জাতিগোষ্ঠীর কারাগার ছিল। রাশিয়ায় শতকরা 20% পোল, ফিন, তুর্কি, জর্জিয়া, আর্মেনীয়, ইউক্রেনীয়, বেলারুশ সহ নানা জাতিগোষ্ঠীর মানুষের অধিষ্ঠান ছিল। এখানে এই জাতিগোষ্ঠীর উপরে 1905 খ্রিস্টাব্দের পর থেকে জার সরকার এই জাতিগুলির উপর রুশ ভাষা, রুশ সংস্কৃতি, রুশ কৃষ্টি চাপিয়ে দিল। এই রুশ নাগরিকদের 36 মিলিয়ন ডেসিটিন জমি সরকার অধিগ্রহণ করে নিলেন। এই রুশীকরণ নীতির উপর বিরুদ্ধে গোটা রাশিয়ায় প্রবল বিক্ষোভ দেখা দিল, শুরু হলো। অরুশী জাতিগোষ্ঠীগুলি নিজ নিজ স্বাতন্ত্র্য বজায় রক্ষা করতে জারতন্ত্রের বিরুদ্ধে অগ্রসর হলো। সুতরাং রাশিয়ার এই রুশীকরণ নীতি সামাজিক অবস্থার মধ্যে একটা অন্যতম কারণ ছিল। তাহলে আমরা এত সময় রাশিয়ার সামাজিক অবস্থা সম্পর্কে আলাপ আলোচনা করলাম। এবার তোমাদের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে কিছু বলি, তোমরা শুনতে থাকো। যে রাশিয়ার অর্থনৈতিক অবস্থা প্রাক বিপ্লব যুগে প্রাক বিপ্লব যুগে রাশিয়ার অর্থনৈতিক অবস্থা খুবই করুণ ছিল। ক্ষয়িষ্ণু অর্থনীতি, অন্তঃসার শূন্য, ফাঁপা হয়ে পড়েছিল। রাশিয়ার শিল্পে অনগ্রসরতা,
রাশিয়ার শিল্পে বিদেশি পুঁজির বিনিয়োগ, আধিপত্য ছিল রাশিয়ার তৈল শিল্পে ব্রিটিশ, রসায়ন ও ইঞ্জিনিয়ারিং শিল্পে জার্মান, কয়লা ও ধাতু শিল্পে ফরাসি ও বেলজিয়ামের মূলধন বিনিয়োগ করা হয়েছিল। 1914 খ্রিস্টাব্দে রাশিয়ার বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় 5,400 মিলিয়ন রুবল। রুশ অর্থনীতি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল, তার উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব এসে পড়ল। রাশিয়ার অর্থনীতি বলে কিছু ছিল না। এই অবস্থায় রাশিয়ার ভূমিদাস মুক্তির আইন পাশেও সামন্ততান্ত্রিক অর্থনীতিতে সর্বশান্ত হয়ে পড়েছিল। রাশিয়ার কৃষক ও শ্রমিকরা জারতন্ত্রের বিরুদ্ধে অসন্তোষ ব্যাপক আকারে দেখা দিয়েছিল। এই অসন্তোষের ফলে কৃষক শ্রমিকদের মধ্যে বিক্ষোভ, বিপ্লব মুখী অবস্থা তৈরি হয়েছিল। আমরা নিশ্চয়ই জানি যে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে উত্তরোত্তর শ্রমিক ধর্মঘট বাড়তে থাকে। একটা পরিসংখ্যান থেকে দেখা যায় যে 1912 খ্রিস্টাব্দে 7,25,000 শ্রমিক, 1914 খ্রিস্টাব্দে 8,87,000 শ্রমিক, 1914 খ্রিস্টাব্দের জানুয়ারি থেকে জুলাই মাসের মধ্যে প্রায় 12,50,000 শ্রমিক ধর্মঘটে সামিল হয়েছিল। উত্তরোত্তর শ্রমিক ধর্মঘটের মাত্রা বৃদ্ধি পাচ্ছিল। এই পরিসংখ্যান থেকে বলা যায় রুশ জনগণের মধ্যে ক্ষোভ কতটা পরিমাণ বৃদ্ধি পেয়েছিল। এই অবস্থার সুযোগ নিয়ে লেনিনের নেতৃত্বে বলশেভিক দল যুদ্ধবিরতি চেয়েছিলেন, যে কোনো মূল্যে জার্মানির সঙ্গে সন্ধি স্থাপন চেয়েছিলেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি চেয়েছিলেন, কৃষকদের মধ্যে ভূমি বণ্টনের দাবি চেয়েছিলেন, দেশের বিভিন্ন অংশে জনমত গঠন করতে চেয়েছিলেন। 1914 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে রাশিয়ার শ্রমিকদের এক বিশাল অংশ বলশেভিক দলে যোগ দিল। 1917 খ্রিস্টাব্দের 8ই মার্চ পেট্রোগ্রাডে 80 থেকে 90,000 শ্রমিক বলশেভিক নেতৃত্বে খাদ্যের দাবিতে ধর্মঘট শুরু করলো। 12ই মার্চ সন্ধ্যার মধ্যে রাজধানী পেট্রোগ্রাড বিপ্লবীদের দখলে চলে যায়। বিপ্লবী শ্রমিক সেনাবাহিনী নিয়ে গঠিত পেট্রোগ্রাড সোভিয়েত 13ই মার্চ রুশ সময় অনুযায়ী 28 ফেব্রুয়ারি যার দ্বিতীয় নিকলাসের পদত্যাগ দাবি করল এবং 13ই মার্চ যার দ্বিতীয় নিকলাস পদত্যাগ করলে দীর্ঘ 300 বছরের রোমানভ রাজবংশের অবসান ঘটল। রাশিয়া রোমানভ রাজবংশের অবসানের মাধ্যমে রুশ বিপ্লব সংগঠিত হল। তবে 1917 খ্রিস্টাব্দের মার্চ বিপ্লবের ফলে রাশিয়ার জারতন্ত্রের অবসান ঘটেছিল, এই কথা ঠিকই, কিন্তু রাশিয়ার জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়নি। তোমরা মনে রাখবে, তখনও পর্যন্ত রাশিয়ার জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়নি। 1917 খ্রিস্টাব্দের নভেম্বর বিপ্লব, 1917 খ্রিস্টাব্দের নভেম্বর বিপ্লব রাশিয়ায় জনগণের অধিকার প্রতিষ্ঠা করলো, রাশিয়ায় জনগণের অধিকার নিয়ে আসলো। নভেম্বর বিপ্লবের পেছনেও বিভিন্ন কারণ ছিল। অস্থায়ী যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সোভিয়েত রাশিয়ায়, আমরা নিশ্চয়ই আগে থেকে দেখেছি রাশিয়ার যে রাজনৈতিক দলগুলো ছিল মেনসেভিক এবং বলশেভিক। অস্থায়ী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল মেনসেভিক নেতা আলেকজান্ডার কেরেনস্কির নেতৃত্বে। সোভিয়েত রাশিয়ায় মার্চ বিপ্লবের পর দ্বৈত শাসন ব্যবস্থা চালু হলো। দুমার, আমি আগেই বললাম, দুমা অর্থাৎ রুশ পার্লামেন্ট, দুমার বুর্জোয়ারা এক অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করলো, বা মেনসেভিকরা অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করলো, যার নেতা ছিলেন আলেকজান্ডার কেরেনস্কি। অন্যদিকে বলশেভিক দল এই সরকারকে অমান্য করে গ্রামে গ্রামে, শহরে শহরে সাধারণ মানুষকে নিয়ে সোভিয়েত বা পরিষদ গঠনের দাবি জানালো।
অস্থায়ী সরকার সোভিয়েতবাসীর কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হলেন। ফলে অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকারের জনপ্রিয়তা দ্রুত হ্রাস পেতে শুরু করলো। এই অবস্থায় 1917 খ্রিস্টাব্দের 16 এপ্রিল সুইজারল্যান্ডের নির্বাসন কাটিয়ে এসে লেনিন পেট্রোগ্রাডে ফিরে আসলেন। বিখ্যাত তার এপ্রিল থিসিস ঘোষণা করলেন। এপ্রিল থিসিস ঘোষণা করলেন 4 এপ্রিল তারিখে 1917 খ্রিস্টাব্দে। ঘোষণা করলেন যে কৃষকদের হাতে জমি দিতে হবে, শ্রমিকদের হাতে কারখানা দিতে হবে, সমস্ত ক্ষমতা থাকবে সোভিয়েতের হাতে, সমস্ত ক্ষমতাই সোভিয়েতের হাতে তুলে দিতে হবে। দাবি তুললেন বলশভিক দল শান্তি, জমি ও রুটির স্লোগান তুললেন। শ্রমিক, কৃষক, সৈনিকদের জনসাধারণকে ঐক্যবদ্ধ করার জন্য সর্বহারার এক নায়কতন্ত্র প্রতিষ্ঠার কথা বললেন। তিনি স্পষ্টভাবে ঘোষণা করলেন যে কৃষকরা জমি, শ্রমিকরা রুটি এবং সৈনিকরা পাবে শান্তি। এই শান্তি, জমি ও রুটির স্লোগান রুশ জনগণের মধ্যে দ্রুত জনপ্রিয়তা বৃদ্ধি করল। সোভিয়েত রাজধানী পেট্রোগ্রাড শহরে 1917 খ্রিস্টাব্দের 16 জুলাই কৃষক, শ্রমিক ও সৈনিকরা সমবেত হয়ে সমস্ত ক্ষমতা সোভিয়েতের হাতে তুলে দেওয়ার দাবি তুললেন। এই অবস্থায় মেনসেভিক নেতা, আমি আগেই বললাম আলেকজান্ডার ক্রেনেস্কি মেনসেভিক নেতা এবং অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী ক্রেনেস্কি বলশেভিকদের উপর গুলি চালানোর নির্দেশ দিলে সরকার বিরোধিতা আরো চরম পর্যায়ে পৌঁছালো। এই উত্তাল পরিস্থিতির মধ্যে লেনিনের নেতৃত্বে তার সহযোদ্ধা, সহযোগী ট্রটস্কি একটা সমাজতান্ত্রিক সামরিক বাহিনী গড়ে তুললেন, যার নাম দেওয়া হলো লাল ফৌজ। ট্রটস্কি এই লাল ফৌজ গঠন করলেন। এই ট্রটস্কি লাল ফৌজ এটা গঠন করলেন ট্রটস্কি। ট্রটস্কির নেতৃত্বে গঠিত লাল ফৌজ সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলো, রেল স্টেশন, রাষ্ট্রীয় ব্যাংক, পোস্ট অফিস, টেলিগ্রাম এক্সচেঞ্জ সহ সরকারি দপ্তরগুলি দখল করে নিল। ক্রেনেস্কি গোপনে মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে গেলেন। বলশেভিকরা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করল। 1917 খ্রিস্টাব্দের 7 নভেম্বর ক্ষমতার বদল ঘটল রাশিয়ায়। নভেম্বর বিপ্লবের মাধ্যমে এই বিপ্লবের ফলে রাশিয়ায় শুধু জারতন্ত্রের পতন ঘটেনি, সর্বহারার একনায়কতন্ত্র লেনিনের নেতৃত্বে প্রতিষ্ঠিত হলো। এইভাবে রাশিয়ার জারতন্ত্রের অবসান এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে রাশিয়ার উত্তরণ ঘটল। বোঝা গেল? আজ এই পর্যন্ত তোমাদের পড়ালাম, পরদিন বাদ বাকি পড়াবো।